বন্ধুরা একটা প্রবাদ বাক্য আছে, বলে অতি চালাকের গলায় দড়ি, অহংকার পতনের মূল। কথাগুলো কিন্তু একদম ফেলে দেওয়া যায় না যে অতি চালাকের গলায় দড়ি। ওয়াইটি প্ল্যাটফর্মটা এখন ঠিক এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেকে সবার সামনে ভালো করবার জন্য যা নয় তাই কিন্তু করে যাচ্ছে। না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বাদই দাও, কারণ কন্ট্রোভার্সি আবার মানুষে করে এরকম একটু কিন্তু মানে ধ্যান ধারণা আছে অনেক মানুষের মনের মধ্যে। তো সেখানে আমি অন্তত নিজেকে গর্ববোধ করি যে হ্যাঁ, আমি কন্ট্রোভার্সি করি, কিন্তু ব্লগাররা যে নোংরামোটা করছে তার থেকে ফার বেটার কন্ট্রোভার্সি হয়তো কোনো রকম কোনো নোংরামো ছাড়া নিজের ভিডিওতে কিছু কথা বন্ধুদের সামনে তুলে ধরছি, এবং সেখানে যে কজন মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি কেন বললাম যে অতি চালাকের গলায় দড়ি বা অহংকার পতনের মূল, এই যে ঢুমকি মানে এই যে মৌদিদি ভাইকে নিয়ে কদিন যাবৎ যেভাবে কাটাছিড়া করছে, সেখানে দাঁড়িয়ে মৌদিদি ভাই কিন্তু মাত্র একটা ভিডিও নামিয়েছিল, তারপর যথারীতি কল্লোল ভাই বললো, এরপর কিন্তু মৌদিদি ভাই একে নিয়ে, এর বাবা মাকে নিয়ে বা এর ফ্যামিলির কোনো আদার্স মেম্বারকে নিয়ে কিন্তু কিছুই বলেনি। যথেষ্ট ভদ্রভাবেও কিন্তু কল্লোল ভাই বলেছে যে ভাই ভাইবো, কিন্তু সেখানে ছোট ভাই দাদাকে কিভাবে অসম্মানটা করেছে তোমরা প্রত্যেকেই কিন্তু দেখতে পেয়েছো। তো এই থেকেই তো পরিচয় পাওয়া গেছে, দুজনেরই শিক্ষার পরিচয় পাওয়া গেছে যে কল্লোল দাদাভাই হয়তো এই সসীমের মতো উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারেনি, তারপরেও কিন্তু মানুষকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে ভদ্রভাবে মানুষের সামনে কথা বলতে হয়, বিশেষ করে এটা একটা সোশ্যাল মিডিয়া ওয়াইটি প্ল্যাটফর্ম, সেখানে এই ভিডিওটা নয় করে তোমার 20-30 হাজার মানুষের কাছে যাচ্ছে। তোমার কথা বলার ধরন, তোমার অ্যাটিটিউড দেখে কিন্তু বোঝা যাবে যে তুমি ঠিক কোন ধরনের সম্মানটা ডিজার্ভ করো। তো সেখানে এই সসীম যেমন, ঢুমকি যেমন, তারা সেই রকমই ঠিক তাদের মানে কমেন্ট সেকশনে খাচ্ছে। আর ঠিক যেমন কল্লোল দাদা ভাই এবং মৌদিদি ভাই হয়তো উচ্চশিক্ষা শিক্ষিত হইতে পারেনি তারা, কিন্তু তারা যে কথা বলার ধরন বা তাদের মধ্যে যে ভদ্রতা, তাদের বাবা মায়ের যে শিক্ষা, তারা কিন্তু তাদের ভিডিওর মধ্যে পুরোপুরি ভাবে কিন্তু দেখিয়ে দিয়েছে বন্ধুরা। তো এবার বিষয় হলো একটা কথা, আজকে ঢুমকি মনের কথা বললো, এবং মনের কথাটা শুনে না জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে এ অ্যাকচুয়ালি নিজেকে কি মনে করে, সবার সামনে নিজেকে বিশাল বড় একটা প্রমাণ করতে গিয়ে সে যে কি বড় একটা মানে কি বলবো একদম যাচ্ছে তাই কথা বলে ফেলে, এ নিজেও জানে না। তো ও আজকে বললো আজকে তোমাদের সামনে আমি একটা মনের কথা বলবো। তো আমি ভাবলাম যাকে মনের কথাটা কি শুনি একটু, হয়তো ক্ষমা টমা চাইবে যে হ্যাঁ হয়তো মৌদিদি ভাইয়ের বাবাকে তার এরকমটা বলাটা উচিত হয়নি, সেই কারণে হয়তো সে বলবে যে আমি এটা বলে ভুল করেছি। ও মা, সেরকম তো কিছু বললোই না, উল্টে সে বলছে যে একটা মনের কথা বলছি, সেটা হচ্ছে আমি কোথাও না কোথাও এই যে সসীমের বাবার বাড়ির মানুষজনদের প্রতি যে কর্তব্য বা দায়িত্ব যেইগুলোই পালন করতাম, কোথাও না কোথাও আমি এইটা ভেবে পালন করতাম যে আমি যদি তার বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন না করি, তাহলে সে কেন আমার মা বাবার প্রতি বা আমার মা বাবার বাড়ির তরফের প্রতি দায়িত্ব পালন করবে। বুঝতে পারছো? মানে অ্যাকচুয়ালি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা ছিলই না। শ্বশুর বাড়ির তরফে কিন্তু এই ঢুমকির কোনো ভালোবাসাই ছিল না, যেই কারণে শুধুমাত্র যেটুকুনি যা লোক দেখানি করেছে সম্পূর্ণটা ভাবে যে আমার তো ভাই নেই, আমার বাবা মাকে কে দেখবে সসীম ছাড়া, তাহলে সেই জায়গায় আমার বাবা মার দায়িত্ব সসীমকে নিতে গেলে তো আমাকে একটুও সেই ছেলের বাবা মার দায়িত্ব পালন করতে হবে, মানে মায়ের দায়িত্ব পালন করতে হবে, না হলে সেই ছেলেটার মন কি করে আমি পাবো। এটা কিন্তু আজকে নিজের ভিডিওতেই বললো বন্ধুরা। আমি ভিডিওটা আজকে রাতে করছি, কালকে তোমরা ভিডিওটা পাবে। তাহলে একটা মানুষ কতটা ছল চাতুরি করে, কতটা ছক কষে যে আমি ওর মাকে যদি না ভালোবাসি তাহলে আমার বাবা মাকেও কেন ভালোবাসবে। তার মানে যেই ভালোবাসার মধ্যে আন্তরিকতা নেই, যেই ভালোবাসার মধ্যে মমত্ব বোধ নেই, যেই ভালোবাসার মধ্যে কোনো টান নেই, শুধুমাত্র জাস্ট লোক দেখেনি এবং স্বার্থের ভালোবাসা, যে তুমি আমার বাবা মাকে ভালোবাসবে তার বিপরীতে গিয়ে আমি তোমার মাকে ভালোবাসবো, সেই ভালোবাসার মধ্যে কি সত্যিই কোনো অ্যাকচুয়ালি ভালোবাসা থেকে থাকে? কখনোই কিন্তু থেকে থাকে না। যেই কারণেই শাশুড়িকে নিজের কাছে নিয়ে এসে উচ্ছে ভাজা, পটল ভাজা, কোনোদিন বাসি, বেশিরভাগ দিন বাসি, এই সমস্ত কিছু খাইয়ে কিন্তু শাশুড়িকে কয়েকটা মাস নিজের কাছে কিন্তু চুরি করে নিয়ে এসেছিল, যাতে কিনা যে হ্যাঁ আমি তো তোমার মাকে আমার কাছে এনেছিলাম, তোমার মা এখানে থাকতে চায় না। কিন্তু এটা কখনো সে বুঝতে দেয়নি যে তুমি যখন মানে সসীম যখন ঢুমকির সামনে থাকতো তখন মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য ঢুমকি পালন করতো, কিন্তু যখন সসীম অফিস চলে যেত তখন শাশুড়ির প্রতি যে অত্যাচার বা অন্যায়গুলো হতো সেগুলো কিন্তু সে যেখানে থাকতো তার মানে আশেপাশের মানুষজনেরা আমাদেরকে কিন্তু কমেন্টস করে জানাতো যে অ্যাকচুয়ালি
তার শাশুড়ি ওখানে থাকাকালীন কত অশান্তি ঝগড়া হয়েছে তাদের মধ্যে। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে কিন্তু কখনো কি মৌদিদ ভাইয়ের মুখ থেকে এরকম কথা শুনেছো যে কল্লোলকে আমার বাবা মাকে দেখতে হবে, সেই কারণেই আমি তার মায়ের দায়িত্ব নিচ্ছি, তার কাকার দায়িত্ব নিচ্ছি? না না, কারণ মৌদিদ ভাই এখানে জানে যে তার তো ভাই আছে, সেখানে আমার বাবা মার দায়িত্ব তো আমার ভাই নিয়েছে, সেখানে আমি তার মাকে দেখবই কেন, তার মাকে তার কাকাকে আমি দেখবো কেন? কিন্তু কোথাও না কোথাও তার মধ্যে মাতৃত্ব বোধ আছে, তার মধ্যে একটা টান আছে, ভালোবাসার যে সম্পর্ক, তাকে সম্মান যে দিতে হয়, সেটা যে তার হাজবেন্ডের মা, তাকে যে সম্মান দিতে হয়, তাকে যে ভালোবাসতে হয়, সেই শিক্ষাটা হয়তো মৌদিদ ভাইয়ের বাবা মৌদিদ ভাইকে দিয়েছে। এবং সেটা কল্লোল দাদা ভাই হয়তো উচ্চশিক্ষিত না হয়েও কিভাবে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হয় সেই শিক্ষাটা হয়তো অর্জন করেছে। কিন্তু এদিকে দেখো, ঢুমকি নিজের মুখে বলছে যে এই যে আমি তোমাকে বললাম যে আমিও এবার তোমার আর ওই তোমার দিকের লোকের কর্তব্য পালন করবো না, তবে তুমিও আমার বাবা মাকে দেখবে না, তাই না? তুমি বলে দাও তাহলে। সসীম তখন কি বললো যে যে যেমন ভালোবাসা পাওয়ার যোগ্য ঠিক সে তেমনই ভালোবাসা পাবে। হ্যাঁ, এটাই ঠিক, যে মা জন্ম দিয়েছে তার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতা নেই, অথচ যেই মা জন্ম দেয়নি বইয়ের মা বাবা তার ভালোবাসা পাওয়ার যোগ্যতা আছে। না, আমি এখানে বলছি না যে বইয়ের মা বাবা মানে বইয়েদের মা বাবাদের ভালোবাসা জামাইদের দেওয়ার কোনো অধিকার নেই, অবভিয়াসলি, কিন্তু সেখানে নিজের শ্বশুরবাড়ির লোককে বড় করে নিজের বউয়ের সামনে নিজের মাকে তথা মায়ের পুরো যে আদার্স মানুষগুলো আছে বাবার বাড়ির তরফের, তাদেরকে ছোট যে করতে পারে, অ্যাকচুয়ালি সে কি ধরনের ছেলে বুঝতে পারছো? সবাই যে বলে না বইয়ের আঁচলে বাঁধা একটা ড্যাশ, তো এই সসীম কিন্তু ঠিক তেমনই। তারপর চলে আসি, বইয়ের খুব মানে ঢুমকির খুব মানে মেন্টাল প্রেসার গেছে কদিন, তো সেই কারণে বাড়িতে প্রচন্ড মারপিট হয়েছে। আহারে কি মানে একটা দারুণ একটা কথাবার্তা, সেই জন্য বলছে যে বাড়িতে আমার কয়েকদিন প্রচন্ড অশান্তি ঝগড়া হয়েছে, আমি দেখো হাতের শাখা পর্যন্ত, মানে আমি তো কথাটা বলতে পারবো না, হাতের শাখা পর্যন্ত বেড়ে ফেলেছে। বুঝতে পারছো কতটা সাংঘাতিক অশান্তি ঝগড়া হয়েছে? মানে ওই যে সসীম ভিডিওগুলো করেছে ওগুলোকে কিন্তু এই ঢুমকি করিয়েছে। তো কেন লোকেরা বলবে না বলো তো যে সসীম হচ্ছে বইয়ের আঁচলে বাঁধা ড্যাশ? এই কারণেই, তার প্রমাণ আজকে বলছে বাড়িতে প্রচন্ড অশান্তি ঝগড়া হয়েছে, তার মানে অশান্তি ঝগড়া যাই হয়েছে তাই কিন্তু সসীম ক্যামেরা নিয়ে বসে গেছে মায়ের নামে, দাদার নামে, বৌদির নামে নিন্দে করতে। আরে ভাই একবার তো ভেবে দেখ, দাদা বৌদি তো দাদা বৌদি, মায়ের নামে যেই কথাগুলো বললি সেই মাটাই কিন্তু তোকে জন্ম দিয়েছে, সেই মাই কিন্তু তোকে লোন নিয়ে পড়াশোনা শিখিয়েছে, সেই মাই কিন্তু তোকে বড় করেছে নিজের মাতৃদুগ্ধ পান করিয়ে, সেখানে তার প্রতি এইটুখানি তো ভালোবাসা মায়া মমত্ব রাখ যে অন্তত নিজের বউয়ের সামনে নিজের মায়ের অপমানটা অন্তত আমি হতে দেব না। দাদা বৌদির কথা বাদই দিচ্ছি না, সেখানে বলা হচ্ছে কি যে শাশুড়ি দুমুখো সাপ, সেখানে বউ কি করছে, লাভ রিয়াক দিচ্ছে, মানে ছেলে মায়ের যে মাকে নিয়ে যে একটা বউ নোংরা কথা বলছে সেই কথাটা কিন্তু ছেলে সাপোর্ট করছে। তার মানে এই ছেলে এই মাকে নিয়ে গিয়ে ঠিক কতটা ভালোবাসা দিতে পারে বুঝতে পারছো? আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপরে ঢুমকি বললো যে এই ভিডিওটা আজকের না, দুদিন আগেকার শুট করা ভিডিও, দুদিন আমাদের মধ্যে ঝগড়া অশান্তি হয়েছে তাই সেই রকম ভিডিও তোমাদের সামনে দিয়েছি, মানে ওই বসে বকবক করা ভিডিওগুলো দিয়েছে। তাহলে এই ভিডিওটা যেহেতু দুদিন আগেকার, তাহলে দুদিন আগে তো ঝগড়া অশান্তি হয়নি, তারপর ঝগড়া অশান্তিটা হয়েছিল। তাহলে এই ভিডিওতে যে বেড়াতে যাওয়াটা হলো সেটার রিজন বলা হলো কি যে আমি প্রচন্ড মেন্টাল প্রেসারে ছিলাম, প্রচন্ড ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, যেই কারণে আমার মুড ভালো করবার জন্য তাকে নাকি ঘুরতে নিয়ে যেতে হলো, কোনো কারণ ছাড়া ঘুরতে নিয়ে যেতে হলো। ঘুরতে গেল, একটা জিনিস আমার খুব দৃষ্টিকটু লাগলো যে এই যে কল্লোল দাদাভাই বা এই সসীম তাদের মা বাবাকে তুই তুকারি করে কথা বলে, তো তখন তো আমরা ভিডিও দেখিনি যখন তারা ছোট ছিল, তো সেটা তাদের অভ্যাস হয়ে গেছে। তবুও আমি কল্লোল দাদাভাই বা সসীম দুজনকেই বলবো মাকে অন্তত তুমি করে বলার জন্য। সেখানে তার মেয়ে মানে সসীমের মেয়ে তো এখনকার জগতের মেয়ে না, তার মেয়েকেও শেখানো হয়েছে যে মা বাবাকে তুই তুকারি করে বলবে, কারণ যখন তারা বেরোলো বেড়াতে তখন বাইরে গিয়ে মেয়েটা মানে ঢুমকি বলছে যে আমার কিছুই খেতে ইচ্ছা করছে না, এমন ডক্টর ওষুধ দিল তাতেও আমি কিছু খেতে পারছি না, মানে কিছুই খেতে পারছে না, অথচ কিন্তু দেখলাম খেয়ে নিল, খেতে পারছে না অথচ খেয়ে নিল। সেখানে মেয়েটা মাকে তুই তুকারি করছে যে তুই খাবি না, একদম আমার মতো রোগা হয়ে যাবি। এই জিনিসটা আমার খুব বাজে একটা অভ্যাস লাগলো যে বাবা কাকারা বলেছে তো কি হয়েছে, মেয়েটা তো এখনকার স্কুলে পড়াশোনা করছে, একটা ভালো মানে জায়গার মধ্যে আছে, তাহলে সেই মেয়েটাকে এই তুই তুকারিটা কেন শেখানো হয়েছে বন্ধুরা? অ্যাকচুয়ালি কিছু শেখালে তবে তো, ও যেমন ঝগড়ুটে সেই রকমই তো ওর নিজের মাথার মধ্যে চিন্তাধারাগুলো আনে, তাই না? তো সেখানে মেয়েটা দেখে দেখেই শিখেছে যে বাবাও যেহেতু তুই তুকারি করে আমিও মাকে বাবাকে তুই তুকারি করবো, যেটা কিন্তু খুব বাজে একটা অভ্যাস বন্ধুরা।
এরপর চলে আসি খাওয়া দাওয়া। দেখলে সসীম কেমন ঢুমকিকে খাইয়ে দিল, দেখাচ্ছে ভিডিও করে করে দেখাচ্ছে যে দেখো আমি আমার বউকে নিয়ে কত হ্যাপি আছি, আমি আমার বউকে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, তুই তোর বউকে খাইয়ে দিচ্ছিলিস, কিন্তু বউকে মাথায় তুলে নাচতে গিয়ে এটাও ভুলে গেছিস যেটা সোশ্যাল মিডিয়া। বউয়ের মুখে যখন খাবারটা তুলে দিলি, বউ তার কচি খুকি নয়, কিন্তু তোর মেয়েটা কিন্তু একটা বাচ্চা, তার মুখেও কিন্তু 1 চামচ খাবারটা তুলে দেওয়া উচিত ছিল বন্ধুরা। তবে এই জিনিসটা আমি জানি না কতজন মানো বা কতজন মানো না। আমার মনে হয় সন্তানদের সামনে এই বিষয়গুলো না দেখানোই ভালো। এগুলো সন্তানরা যখন ঘুমিয়ে যাবে বা বাবা মার যে ঝগড়া অশান্তির পর যে আদর ভালোবাসা যেটাই বলো, সেটা হয়তো সন্তানদের সামনে করাটা উচিত না। এই যে খাইয়ে দিল, ঠিক আছে খাইয়ে দিয়েছে ঠিক আছে, কিন্তু সেই সাথে সাথে বইয়ের সাথে সাথে যদি মেয়েকেও 1 চামচ খাইয়ে দিত, তাহলে হয়তো আজকে আমাকে এই প্রশ্নটা করতে হতো না। কারণ কোথাও না কোথাও এইগুলো দেখতে দৃষ্টিকটু লাগে। দুবার কিন্তু বউকে খাইয়ে দেওয়া হলো, মানে ঢুমকিকে সসীম খাইয়ে দিল। মেয়েটা কিন্তু হাসছে আর নিজে খেয়ে যাচ্ছে, কিন্তু সেখানে না মা 1 চামচ মেয়ের মুখে তুলে দিল, না বাবা 1 চামচ মেয়ের মুখে তুলে দিল। বুঝতে পারছো যে সবার মানে হত্যাকর্তার বিধাতা হচ্ছে এই ঢুমকি। ঢুমকি যদি বলে ওঠো তো সসীম উঠবে, ঢুমকি যদি বলে তুমি বসো তো সসীম কিন্তু বসবে। মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ঢুমকিই হচ্ছে ওই রাজত্বের রানী, আর বাকি সবাই কিন্তু নকরানি। সে তার মেয়েই বলো আর তার স্বামী বলো, সবাইকে কিন্তু তুচ্ছ বলে মনে করে। তারপর চলে আসি, ও বললো যে আমি এতদিন নিজের সন্তানের কথা ভাবিনি, সবার কথা ভেবেছি। ও কার কথা ভেবেছে? ও কার কথা ভেবেছে? মৌদিদি ভাইয়ের কথা ভেবেছে, তার শাশুড়ির কথা ভেবেছে, তার কাকা শ্বশুরের কথা ভেবেছে। তাহলে সেই যে ভেবেছে, সে ভাবার প্রমাণগুলো দিক যে কত কিছু ভেবেছে। সে ওই বাড়িটায় নেই বলে সেই ঘরটায় কাকা শ্বশুর আছে। যদি ওই বাড়িতে ও থাকতো, থোড়ি না ওদের ঘরের মধ্যে তার কাকা শ্বশুরকে অ্যালাউ করতো। কনসা দায়িত্ব পালন করেছে কাকা শ্বশুর, ছোট কাকার কথা। যখন ঠাকুর গত হলো তখন কিন্তু বলল ঠাকুরকে যে তোমার ছেলের দায়িত্ব আমি পালন করব। কনসা দায়িত্ব নিয়েছে। আজও পর্যন্ত কি কাকুর জন্য কোনো রকম কোনো কিছু পাঠিয়েছে বন্ধুরা? কিচ্ছু পাঠায়নি। সমস্ত কিছু কিন্তু মৌ দিদিভাই, তার শাশুড়ি মা, কাকা শ্বশুর সবার দায়িত্ব কিন্তু মৌ দিদিভাই পালন করছে। এমনকি সাগর, সোনালী সবার দায়িত্ব কিন্তু মৌ দিদিভাই পালন করছে। এরপর চলে আসি, সে বলল যে মেয়েকে অনেক দামি স্কুলে ভর্তি করিয়েছে, অনেক টাকা পয়সা খরচা করিয়েছে, কিন্তু মেয়ের এক্সাম থাকা সত্ত্বেও তার পড়াশোনাতে কোনো মন দিতে পারছিল না ঢুমকি এই ডিপ্রেশনের কারণে। যেই কারণে মেয়ের পরের দিন এক্সাম থাকা সত্ত্বেও সে তার আগের দিন রাতে মেয়েকে নিয়ে সপরিবারে ঘুরতে বেরিয়ে গেল। বুঝতে পারছো এরা কতটা সুন্দর একটা পরিবেশ নিজেদের মধ্যেই তৈরি করেছে, যে নিজেদের ঝগড়া অশান্তিকে এতটাই তুঙ্গে তুলেছে যে পরের দিন মেয়ের এক্সাম আছে, ভালো স্কুলে ভর্তি করিয়েছি, সেখানে নাম খারাপ হওয়ার একটা বিষয় আছে, মেয়েটার ভবিষ্যতের একটা বিষয় আছে, সেটাকে তাদের কিন্তু কোনো রকম কোনো গুরুত্ব দেওয়া হয়নি। গুরুত্ব দিয়েছে কি কোন জিনিসকে? নিজেদের ঝগড়া অশান্তিকে। তো তারপর যথারীতি তারা একটা কোনো মলে গেল, কেনাকাটা তো করলো না। তারপর এসে যথারীতি বাড়িতে কি দেখলাম, ইলিশ মাছ রান্না করা হয়েছে, ইলিশ মাছ দিয়ে কিন্তু ভাত খালো। এর মধ্যে একটা কথা আমি বলতে ভুলে গেছি। ঢুমকি বলল যে তুমি আমার মা বাবাকে দেখবে না, আমি উপার্জন যা করি আমি আমার বাবা মাকে দেখতে পারবো। ভাবো একবার, ও ডাইরেক্ট শুনিয়ে দিচ্ছে সসীমকে যে আমি যা উপার্জন করি আমি আমার বাবা মাকে দেখতে পারবো। কিন্তু যেই ছেলের চাকরি বড়মায় ধরতে গেলে মানে পরের বাড়ি কাজ করে লোন নিয়ে শিখিয়েছে, সেই ছেলের কি একবার অবস্থা তোমরা ভেবে দেখো। এরপর চলে আসি, এই যে ঢুমকি লাস্টের দিকে আজকে কথাগুলো বললো যে বড় বলে যা খুশি বলবে আর ছোট বলে সমস্ত কিছু মেনে নিতে হবে। বড় বলে মৌদিদি ভাই কোনসা কথা ঢুমকিকে শুনিয়েছে? ঢুমকি তো মৌদিদি ভাইয়ের বাবাকে, মাকে, সব পরিবারকে টেনে কথা বলেছে, তার চাকরির জায়গাতে তুলে কথা বলেছে, তার শিক্ষার পরিচয় নিয়ে কথা বলেছে, তাকে ভিক্ষুকের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এখানে বড় ছোটর প্রশ্ন কোথায় আসছে? আর বারংবার কি বলা হয় যে মৌদিদি ভাই নাকি শুরু করে। এইবারে যে যুদ্ধটা সেটা কি মৌদিদি ভাই শুরু করেছে? যেই টাকাটা সে নিয়ে গেছে সেই টাকাটা আজকে যদি মৌদিদি ভাই এই কথাটা না তুলতো, আজ থেকে 5 বছর পর এই টাকাটা নিয়ে নিশ্চয়ই কেউ না কেউ প্রশ্ন করতো, তখন তো সম্পূর্ণ দোষটা মৌদিদি ভাইয়ের ঘাড়েই যেত, তাই না? তো সেই জিনিসটা যাতে না হয় সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা কিন্তু করে দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে তার বাবা কি এমন দোষ করেছিল যে তার বাবাকে এইভাবে পুরো ওয়াইটি প্ল্যাটফর্মের মধ্যে এই ঢুমকি সাহস কোথা থেকে পায় এইভাবে তার শিক্ষকতার জায়গা নিয়ে, তার যে সে যে বয়স্ক সমস্ত কিছু ভুলে গিয়ে তার শিক্ষা, সে যে ভিক্ষুক, সমস্ত কিছু কিন্তু অপমান করে। আর যে কথায় কথায় বলে যে আমি ডিপ্রেশনে চলে যাই, তো এর থেকে ভালো একে একটা মেন্টাল হসপিটালে ভর্তি করে দেওয়া উচিত। কারণ তুমি যেহেতু নিতে পারবে না, তুমি তোলো কেন এই সমস্ত বিষয়গুলো, বা তুমি এই যে সেই কমেন্টসে রিপ্লাই দিতে যাও কেন? তাহলে আর এই প্রবলেমগুলো হয় না। তো আসল মেন বিষয় হচ্ছে যে ওর শ্বশুরবাড়ির লোকজনের যে একটু যে দায়িত্ব কর্তব্য পালন করতো, সেটা হচ্ছে শুধুমাত্র সসীম যাতে
তার মা বাবার প্রতি একটা দায়িত্ব কর্তব্য পালন করে। মানে কতটা সেয়ানা হলে এইরকম প্ল্যান অনুযায়ী চলতে পারে বুঝতে পারছো? তো একটাই কথা বলবো মৌদিদি ভাইকে, তুমি ওর সাথে মুখ লাগিও না, তুমি তোমার মতো করে ভিডিও দাও। অবভিয়াসলি ভিউয়ার্সরা তোমার পাশে থাকবে, কারণ ভিউয়ার্সরা তো দেখছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। কারণ কি ওর কমেন্ট বক্সে আজকেও ওকে ভালোভাবেই বুঝিয়েছে যে তুমি পারলে কিন্তু একবার মৌদিদি ভাইয়ের কাছে ভিডিও করে ক্ষমা চেয়ে নিতে পারো, যে ঠিক আছে জায়ের সাথে জায়ের বলেছি, ঠিক আছে তার বাবাকে বলাটা হয়তো আমার ভুল হয়েছে, কিন্তু না, সে সেটা করবে না, কারণ ঔদ্ধত্য তার পরিচয় এটা আর মৌদিদি ভাইয়ের পরিচয় এটা, মৌদিদি ভাইয়ের বাবার শিক্ষা এটা আর তার গার্জিয়ানদের শিক্ষা সেইটা। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে দেখা করবো, তো ভালো থেকো। তো চলো টাটা।